Welcome to the At the It Biology with MD channel. From today's video, we will know about the structure of antibody. আজকের আমরা ক্লাস 9 চ্যাপ্টার 4 বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের এই চ্যাপ্টারে থেকে জানবো স্ট্রাকচার এবং অ্যান্টিবডি সম্বন্ধে। আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে পার্ট 3 এবং জীববিদ্যা মানব কল্যাণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি জিনিসটা বোঝার আগে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে বুঝে নেব সেটি হলো অ্যান্টিবডি। আমরা বিগত ক্লাস থেকে অ্যান্টিজেন সম্বন্ধে জেনেছি, অ্যান্টিজেনের প্রকারভেদ এবং অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, এবং তার আগের ক্লাস থেকে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং ইমিউনোলজি সম্বন্ধে আমরা জেনেছি। তবুও আমরা অ্যান্টিবডি কি সেটা থেকেই আজকে আমাদের ক্লাসটা শুরু করব। অ্যান্টিবডি হলো একটি প্রতিরোধ ক্ষমতা। সেটি কখন তৈরি হয়? যখন দেহের বাইরে থেকে কোনো অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করে বা দেহের অভ্যন্তরে যদি কোনো অ্যান্টিজেন তৈরি হয়, তখন এই অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি হয়। যখন এবার অ্যান্টিজেন দেহের অভ্যন্তরেও তৈরি হতে পারে এবং দেহের বহিস্থও হতে পারে। যখন এটি দেহের ভিতরে এবং দেহের অভ্যন্তরে প্রবেশ করছে তখনই অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। তাহলে এক কথায় বলা যেতে পারে অ্যান্টিবডি হলো একটি প্রতিরোধ ক্ষমতা যেটি দেহের ভিতরে তৈরি হয় যখন কোনো অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করে। এইবার আমরা জেনে নেব স্ট্রাকচার অফ অ্যান্টিবডি সম্বন্ধে, অ্যান্টিবডির গঠন সম্বন্ধে। অ্যান্টিবডির গঠন মূলত ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। এবার এটি একটি সুস্পষ্ট অ্যান্টিবডি, এটি একটি ওয়াই আকৃতি বিশিষ্ট। যখন কোনো অ্যান্টিবডি সম্বন্ধে আমরা আলোচনা করছি, এটি একটি সুস্পষ্ট অ্যান্টিবডির গঠন যেটি আইজিজি অ্যান্টিবডির গঠন। আইজিজি অ্যান্টিবডিকে আমরা মূলত একটি আদর্শ অ্যান্টিবডি ধরি। অ্যান্টিবডি 5 রকমের হতে পারে, তবুও আমরা সাধারণভাবে আইজিজি অ্যান্টিবডির গঠনই দেখি এবং অ্যান্টিবডির গঠন সম্বন্ধে যখন আমরা আলোচনা করি তখন আইজিজি অ্যান্টিবডির গঠন নিয়েই আলোচনা করি এবং আইজিজি অ্যান্টিবডিকে একটি সুস্পষ্ট অ্যান্টিবডির উদাহরণ হিসেবে ধরা হয়। তাহলে আমরা প্রথমেই যেটা জানলাম যে একটি অ্যান্টিবডি সাধারণত ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? প্রথমে যে অ্যান্টিবডি মূলত ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। অ্যান্টিবডি মূলত ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। এবার অ্যান্টিবডির চিত্রের ক্ষেত্রে আমরা দুটো এর পার্ট দেখতে পাচ্ছি, একটা লং চেনের পার্ট দেখতে পাচ্ছি এবং আমরা একটা শর্ট চেনের পার্ট দেখতে পাচ্ছি। যেটা আমরা লং চেনের পার্ট দেখতে পাচ্ছি এটাকে হেভি চেন বলা হয়, এবং যেটাকে আমরা শর্ট চেনের পার্ট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লাইট চেন বা হালকা চেন বলা হয়। তাহলে একটি অ্যান্টিবডিতে দু জোড়া চেন দেখা যায়। তাহলে এক জোড়া দেখা যায় হেভি চেন এবং এক জোড়া লাইট চেন দেখা যায়। একটি অ্যান্টিবডিতে দুই জোড়া চেন দেখা যায়। আমরা একটি হলো এক জোড়া হলো লং চেন বা হেভি চেন এবং আরেক জোড়া হলো শর্ট চেন বা লাইট চেন। এক জোড়া হলো হেভি চেন বা এইচ চেনও আমরা বলতে পারি, ও অন্য জোড়া হলো লাইট চেন বা এটাকে আমরা এল চেনও বলতে পারি। এবার প্রশ্ন আসতে পারে যে এইচ চেন, হেভি চেন এবং লাইট চেন, আমরা তো এটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটি কি দ্বারা গঠিত হয় এবং প্রশ্ন হচ্ছে এটি কতটা লম্বা হয় এবং কি দ্বারা গঠিত হয়। তাহলে
হেভি চেন বা এইট চেন যেটি লম্বা আকৃতি বিশিষ্ট সেটি 400টিরও অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। দুটি চেন, হেভি চেন এবং লাইট চেন, দুটি চেনই অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং হেভি চেন মূলত 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং লাইট চেন মূলত 200টি বা 200টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। তাহলে এটাকে আমরা কি জানলাম, এটা এটা হলো হেভি চেন এবং এটা হলো এল চেন বা এইট চেনও বলতে পারি, হেভি চেন বা এইট চেন। এবং এক জোড়া যে এইট চেন সম্বন্ধে আমরা জেনেছি, এইট চেন মূলত 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড এবং এল চেন মূলত 200 বা 200টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। তাহলে এইট চেন 400 বা 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড এবং এল চেন 200 বা 200টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে আমরা প্রথমেই কি জানতে পারলাম যে এল চেন হলো 200 বা 200টির অধিক অ্যামাইনো অ্যাসিড এবং এইচ চেন হলো 400 বা 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এবার প্রশ্ন আসতে পারে যে অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত কেন? কারণ অ্যান্টিবডি মূলত প্রোটিন জাতীয় পদার্থ বা এটি মূলত প্রোটিন ধর্মী পদার্থ। তাহলে অ্যান্টিবডি হলো মূলত প্রোটিন ধর্মী পদার্থ। অ্যান্টিবডি হলো মূলত প্রোটিন ধর্মী পদার্থ। এই কারণেই এর দুটি চেনই অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এবার আমরা জেনে নেব যে এই স্ট্রাকচারটি বা এই ওয়াই আকৃতির স্ট্রাকচারের কোথায় অ্যান্টিজেনটা এসে যুক্ত হয় এবং কোথায় যুক্ত হয় না, মানে কোন অঞ্চলটি পরিবর্তনশীল অঞ্চল হিসাবে থাকে এবং কোন অঞ্চলটি অপরিবর্তনশীল বা কোনরূপ তার মধ্যে চেঞ্জ দেখা যায় না। অর্থাৎ কোন অঞ্চলটিকে আমরা অপরিবর্তনশীল বলছি, যে অঞ্চলে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে না, যে অঞ্চলটি কেলাসিত থাকছে বা যে অঞ্চলে মানে কেলাস গঠন হচ্ছে অথচ সেখানে কোনরূপ অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশন হচ্ছে না। এবার আমরা সেটা জেনে নিই কোথায় হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আকৃতির মাথার দিকে এখানে একটি হেভি চেন এবং একটি লাইট চেনের মধ্যে ইন্টারাকশন দেখতে পাচ্ছি এবং এই পাশেও একটি হেভি চেন এবং একটি লাইট চেনের মধ্যে ইন্টারাকশন দেখতে অঞ্চল খানিকটা এর মধ্যে খাঁজ দেখা যায়। যেহেতু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, খানিকটা এনজাইমের ক্রিয়ার মতন ভূমিকা দেখা যায় এখানে, সেহেতু এখানে খানিকটা খাঁজ দেখা যায় অ্যান্টিজেনটা যুক্ত হওয়ার জন্য। এই অঞ্চলটিকেই বলা হয় হালকা চেন এবং ভারী চেনের এই মাথার অঞ্চলটিকেই বলছে কি পরিবর্তনশীল অঞ্চল। এবং যেহেতু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয় তাই এটাকে এফএবি অঞ্চলও বলা হয়, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে এটাকে আমরা এই অঞ্চলটিকে কি বলছি, পরিবর্তনশীল অঞ্চল বা এফএবি অঞ্চল অর্থাৎ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এফএবি অঞ্চল মানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এটা তো একটা ফ্র্যাগমেন্ট,
এই অ্যান্টিবডি এই এই অংশটা আমরা নিচ্ছি, মানে এই অংশটাকে আমরা যখন কোনো একটা জিনিসকে ভাগ করি তাহলে সেটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে ধরো আমরা কিছু একটা খাচ্ছি বা কোনো কিছু একটা, সাপোজ একটা কলা খাচ্ছি, কলাটাকে যখন আমরা ভাগ করছি অর্থাৎ সেটিকে আমরা ফ্র্যাগমেন্টে ভাগ করছি, একটা অংশকে আমরা কি বলছি, ফ্র্যাগমেন্ট। যেহেতু এটাকে আমরা ফ্র্যাগমেন্টে ভাগ করেছি অর্থাৎ এই অঞ্চলটিকেই পরিবর্তনশীল অঞ্চল বলা হচ্ছে। অর্থাৎ অ্যান্টিজেনটা এসে যখন এখানেই তো একটা কমপ্লেক্সটা গঠন করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তো এখানেই দেখা যাচ্ছে, সেই জন্য এখানে আমরা জিনিসটা বলছি কি, এটিকেই পরিবর্তনশীল অঞ্চল বা এফএবি অঞ্চল বলছি, অর্থাৎ ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং অঞ্চল। এর পরবর্তী যে অঞ্চলটিকে বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল বা এফসি অঞ্চল। এখানে এই অঞ্চলটাতে কোনরূপ তো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট নয়, এই অঞ্চলটি কোনোভাবেই অ্যান্টিজেন বাইন্ডিং সাইট নয়, অর্থাৎ এই অঞ্চলটি অপরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল বা অপরিবর্তনশীল অঞ্চলটাকে ভাগ করা হচ্ছে মানে কোন পার্সপেক্টিভে বা কোন ধর্মের উপর বেস করে, যেহেতু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন দেখা যায় অর্থাৎ এখানে তো পরিবর্তন সংঘটিত হয় এবং এই মাথার অংশটি বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমরা 5 রকমের অ্যান্টিবডি পরবর্তীতে দেখব, তাহলে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের যে মাথার অংশটি অর্থাৎ যে পরিবর্তনশীল অঞ্চলটি বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে বিভিন্ন হয়। এক্ষেত্রে আমরা আইজিজি অ্যান্টিবডি নিয়েছি, এটি একটি সুদর্শ অ্যান্টিবডি বলা যেতে পারে বা একটি আদর্শ অ্যান্টিবডি বলা যেতে পারে, এই জন্যই আমরা এই স্ট্রাকচারটাকে নিয়ে পড়াশোনা করছি। তাহলে এটাকে পরিবর্তনশীল অঞ্চল বলছি যেখানে অ্যান্টিজেনটা ইন্টারাকশন হচ্ছে। এবং পরবর্তী যে অঞ্চলটা সেটি হলো অপরিবর্তনশীল অঞ্চল, অর্থাৎ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয় না, অর্থাৎ এখানে অ্যান্টিজেন সংলগ্ন থাকে না, এই জন্যই এটা কি বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল বা এটিকে আমরা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চলও বলে থাকি। অপরিবর্তনশীল অঞ্চল বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন অঞ্চলও বলে থাকে। যেহেতু এই অংশে কোনরূপ পরিবর্তন সংঘটিত হয় না সেই জন্য একে অপরিবর্তনশীল অঞ্চলও বলা হয় বা এটিকে আমরা এফসি অঞ্চলে বলে থাকি, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন অঞ্চল বা এফসি অঞ্চল। এটি মূলত শর্করা ধর্মী হয় বা শর্করা জাতীয় পদার্থ দিয়ে এই অঞ্চলটিতে দেখা যায় বা শর্করা জাতীয় পদার্থ দ্বারা গঠিত হয়, তাই এই জন্য এটিকে গ্লাইসাইলেশন অঞ্চলও বলা হয়। গ্লাইসাইলেশন অঞ্চল কেন বলা হচ্ছে, যেহেতু এখানে শর্করা দিয়ে গঠিত অংশও দেখা যায় সেই জন্য এটিকে গ্লাইসাইলেশন অঞ্চলও বলা হয়। শর্করা জাতীয় পদার্থের উপস্থিতির জন্য গ্লাইসাইলেশন অঞ্চলও বলে। এবং আমরা একটা মজার বিষয়টা আমরা জানবো। মজার বিষয়টা হলো পরিবর্তনশীল অঞ্চলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয় বা অ্যান্টিজেনটা এসে এখানে এসে অ্যান্টিজেনটা যুক্ত হয় অ্যান্টিবডির এই অঞ্চল, সেই জন্য আমরা এটাকে পরিবর্তনশীল অঞ্চল বলছি। কিন্তু অ্যান্টিবডির যে মেন ফাংশন বা মেন রোল, মানে যেটি জন্য এটি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেই কাজটি মূলত অপরিবর্তনশীল অঞ্চলেই গঠিত হয়। অর্থাৎ অপরিবর্তনশীল অঞ্চলটি মূলত অনাক্রম্যতায় প্রধান ভূমিকা গ্রহণ করে। অনাক্রম্যতায় প্রধান ভূমিকা গ্রহণ করে কোন অঞ্চলটি? অপরিবর্তনশীল অঞ্চলটি মূলত অনাক্রম্যতায় প্রধান ভূমিকা গ্রহণ করে এবং পরিবর্তনশীল অঞ্চলটি হলো
এখানে পরিবর্তন দেখা যায় বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে। এই অঞ্চলে স্ট্রাকচারটা বিভিন্ন রকম হয়। এই অংশটুকু পরিবর্তনশীল অঞ্চল বলা হয়। হালকা চেন এবং ভারী চেনের এই অংশেই পরিবর্তনশীল বলা হয়। কেন? কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয়। এখানে আমরা লিখে দিতে পারি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এবং এই ভ্যারিয়েবল, শুধু এই ভ্যারিয়েবল অঞ্চলটিতে, মানে যেটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে ভূমিকা গ্রহণ করে, এই অঞ্চলটিতে 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দেখা যায়, বা 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আমরা এখানে পয়েন্ট করে লিখে দিই, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। পরিবর্তনশীল অঞ্চলটি মূলত 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে আমরা জানলাম কি, আমরা আমাদের এইটুকুনি অংশে স্ট্রাকচার এবং অ্যান্টিবডির কোন কোন মূল জিনিস আমরা জানলাম। যে অ্যান্টিবডি মূলত ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। একটি অ্যান্টিবডিতে দুই জোড়া চেন দেখা যায়, এক জোড়া হলো হেভি চেন এবং অন্য জোড়া হলো লাইট চেন। হেভি চেন মূলত 400 বা 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এবং লাইট চেন মূলত 200 বা 200টির অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এবার আমরা তারপরে যেটা জানলাম, পরিবর্তনশীল অঞ্চল কাকে বলে। হালকা চেন এবং ভারী চেনের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল দেখা যায়। মূলত এদের মাথার অঞ্চলের দিকে পরিবর্তনশীল অঞ্চল দেখা যায়। পরিবর্তনশীল অঞ্চলটি বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে বিভিন্ন হয়, এবং এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয়। যে অঞ্চলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয় না, অর্থাৎ যেখানে অ্যান্টিজেন যুক্ত হয় না, তাকে আমরা কি বলছি? অপরিবর্তনশীল অঞ্চল বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন অঞ্চল। এখানে শর্করা জাতীয় পদার্থের উপস্থিতির জন্য একে গ্লাইসাইলেশন অঞ্চলও বলা হয়ে থাকে। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্বন্ধে আমরা কি জানলাম? পরিবর্তনশীল অঞ্চলটি মূলত 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। এবার একটা প্রশ্ন আসতে পারে, এই যে হেভি চেন এবং লাইট চেন, এদের মধ্যে কি বন্ড দেখা যায়, বা এটি মানে কিসের দ্বারা এটি যুক্ত থাকে? দুটি হেভি চেন এবং একটি হেভি চেন এবং একটি লাইট চেন উভয়ের ক্ষেত্রেই ডাইসালফাইড বন্ড দেখা যায়। ডাইসালফাইড বন্ড দ্বারা এটি যুক্ত থাকে। অর্থাৎ দুটির ক্ষেত্রেই ডাইসালফাইড বন্ড দেখা যায়। তাহলে দুটি হেভি চেনও ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং একটি হেভি চেন এবং একটি লাইট চেন উভয়ের ক্ষেত্রে ডাইসালফাইড বন্ড দেখা যায়। এখানেও আমরা ডাইসালফাইড বন্ড দেখতে পাচ্ছি, এবং এখানেও আমরা ডাইসালফাইড বন্ড দেখতে পেলাম। অর্থাৎ এদের মধ্যে ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এটিই হলো অ্যান্টিবডির স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। এটি মূলত আইজিজি অ্যান্টিবডির একটি আদর্শ স্ট্রাকচার। আইজিজি অ্যান্টিবডিকে যেহেতু একটি আদর্শ অ্যান্টিবডি ধরা হয়, সেই জন্য আমরা আইজিজি অ্যান্টিবডির গঠন নিয়ে আলোচনা করি। যদি পরীক্ষায় কোশ্চেন করে যে অ্যান্টিবডির গঠন এবং তার সম্বন্ধে আলোচনা করো, তাহলে আইজিজি অ্যান্টিবডির গঠন সম্বন্ধে আমরা আলোচনা করব। এর পরের পরবর্তী পার্টটাতে আমরা যে জানবো, বা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো এক্ষুনি অ্যান্টিবডির বৈশিষ্ট্য সম্বন্ধে। তাহলে আমাদের শেষ হলো স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। এটিই হলো অ্যান্টিবডি স্ট্রাকচারের অল অ্যাবাউট, এবং এর বাইরে খুব একটা কোশ্চেন আসে না। পয়েন্ট মানে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন গঠন সম্বন্ধে আমরা আলোচনা করছি, যদি আমি এটা বোঝানোর জন্য করেছি ঠিকই, যদি লেখাগুলোকে রাইট সাইডে লিখে লেফট সাইডে যদি আমরা ছবিটা দিতে পারি, তাহলে পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়া যাবে। তাহলে আমরা এক্ষুনি জানবো অ্যান্টিবডি বৈশিষ্ট্য সম্বন্ধে।
এবার আমরা অ্যান্টিবডির বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। আগের দিন আমরা অ্যান্টিজেনের বৈশিষ্ট্য সম্বন্ধে জেনেছিলাম, এবার আমরা অ্যান্টিবডির ক্রাইটেরিয়া গুলো সম্বন্ধে জানবো যে অ্যান্টিবডি কি কি ক্রাইটেরিয়া হবে। তাহলে আমরা জেনে নিই অ্যান্টিবডির প্রথম ক্রাইটেরিয়া হলো এটির রাসায়নিক প্রকৃতি। অ্যান্টিবডি মূলত গ্লাইকোপ্রোটিন ধর্মী হয়। তাহলে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কি? অ্যান্টিবডি মূলত গ্লাইকোপ্রোটিন ধর্মী হয়। অ্যান্টিবডি মূলত গ্লাইকোপ্রোটিন ধর্মী হয়। নেক্সট পয়েন্ট হলো আণবিক ভর। আমরা অ্যান্টিজেনের ক্ষেত্রেও আণবিক ভর দেখেছিলাম এবং অ্যান্টিবডির ক্ষেত্রেও আণবিক ভর দেখব। এই আণবিক ভরটা একটি ইম্পর্টেন্ট বিষয়, যে যেমন অ্যান্টিজেন সাধারণত একটা নির্দিষ্ট তার আণবিক ভর থাকে, ওই আণবিক ভরের ঊর্ধ্বে যখন সে যায় তখনই সে মূলত অ্যান্টিবডির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেই আণবিক ভরের নিচে নয়। ঠিক অ্যান্টিবডির ক্ষেত্রেও একটি নির্দিষ্ট আণবিক ভর থাকে, যে আণবিক ভরের ঊর্ধ্বেই অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতায় কাজ করে, তার নিচে অ্যান্টিবডি কাজ করতে পারে না। ঠিক যেমন অ্যান্টিজেন ক্ষতি সাধন করতে পারে না নির্দিষ্ট অ্যান্টিজেনের আণবিক ভরের নিচে, ঠিক অ্যান্টিবডিও নির্দিষ্ট অ্যান্টিবডির যে আণবিক ভর দরকার তার নিচে অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। তাহলে অ্যান্টিবডির আণবিক ভর কতটা হওয়া দরকার? সাধারণত 1.5 লক্ষ থেকে 5 লক্ষ ডাল্টন হওয়া প্রয়োজন।